দেখুন, বিচারের স্বার্থে যে মামলাগুলি হয়েছিল, জনস্বার্থের মামলা, প্রথম এগিয়ে আসেন মাননীয় বিরোধী দলনেতা। কিন্তু আহ, তাকে দেখে হয়তো আরো ভরসা পান আনফর্চুনেট যে মেয়েটি, যে ডাক্তারবাবু যিনি মারা গেছেন, তাকে এরমভাবে খুন করে, ধর্ষণ করে মারা হয়েছে। তার বাবা মাও কনফিডেন্সটা পান হয়তো করে, ফাইনালি তারা এগিয়ে আসেন। তাদের এগিয়ে আসাটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো কেননা আলটিমেটলি তারাই তো ভিকটিম, মানে তাদের মেয়ে মারা গেছেন। এবং নতুন আইন অনুযায়ী যে মারা যায় তার যারা নিয়ারেস্ট রিলেটিভ আর কি, তাদেরকে ভিকটিম হিসেবে ট্রিট করা হয়। আমরা সকলেই দেখেছি কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে মেয়েটিকে। তার ওয়ার্ক প্লেসে, মানে হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে এরমভাবে হত্যা করেছে, এরমভাবে ধর্ষণ করা হয়েছে। নেচার অফ ইনজুরিজ, যেটা যার ব্যাপারে আমরা অবগত হয়েছি কোর্ট প্রসিডিংসে পার্টিসিপেট করে, তা দেখে খুব ইজিলি কনক্লুড করা যায় যে এটি একটি মানুষের কাজ নয়, হতে পারে না। মানে তাকে আসরিক শক্তি রাখতে হবে এই কাজ করার জন্য। এবং এরকম স্টেটমেন্ট আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 7 দিন দেখবো, তারপরে সিবিআই এর কাছে তদন্তভার দিয়ে দেব। এবার আমরা যদি জিনিসটিকে হলিস্টিক্যালি দেখলে আমরা দেখতে পাবো হচ্ছে যে একটা অসম্ভব রকমের তাড়াহুড়ো ছিল আহ মৃতদেহটিকে সৎকার করার। মেয়েটির বাবা মা যখন কলকাতা হাইকোর্টে মামলা মুভ করেছেন, তার পিটিশনেও লেখা ছিল হচ্ছে যে তাদেরকেও বলা হয় হচ্ছে যে মেয়ে অসুস্থ, প্রথমে বলা হয় হাসপাতালে আসুন, তারপরে ফোন করে বলা হয় মেয়ে সুইসাইড করেছে। তারপরে ফাইনালি ওনারা যখন যান, ওনারা যাওয়ার পরে তাদের সামনে তাদেরকে বসিয়ে রাখা হয়। মেয়েটির মৃতদেহটি ছিল যেখানটায়, সেখানে একটা মেয়েটিরই যারা ওখানকার কলিগ ছিল, তারা একটি নীল কাপড় দিয়ে একটা পার্টিশন মতো করে দিয়েছিল, কেননা এত সাংঘাতিক একটা দৃশ্য সেটা মানুষ দেখতে পাচ্ছিল না। তো ওই যে কাপড় দিয়ে যে পার্টিশনটা করেছিল, তার অন্য পাশটিতে তার বাবা মাও বসেন আর কি। এটি মেয়েটির বাবা মার তরফ থেকে যে সাবমিশন কোর্টের কাছে রাখা হয়েছিল, আমরা শুনেছি যখন আমিও ছিলাম ওই মামলাতে মাননীয় বিরোধী দলনেতার হয়ে। তো তখন এই সাবমিশনস গুলো, এই আর্গুমেন্টস গুলো অ্যাডভান্সড হয়। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে, আমি সেই প্রশ্নটি তুলি আদালতের কাছে, যে এরকম নির্মমভাবে, নৃশংসভাবে একটি মানুষকে হত্যা করা হয়েছে। অ্যাপারেন্টলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ধর্ষণ করা হয়েছে, হাসপাতাল চত্বরের মধ্যে করা হয়েছে। তিনি একজন ডাক্তার, ওই হাসপাতালের সাথেই অ্যাসোসিয়েটেড। তো এরকমও নয় যে তার আইডেন্টিটি জানা নেই, মানে বেওয়ারিশ নয় আর কি ব্যাপারটা। বাট তা সত্ত্বেও অদ্ভুতভাবে পুলিশ, আমরা যেখানে দেখি হচ্ছে সুওমোটো এফআইআর করে, এখানে কোনো সুওমোটো এফআইআর না করে এটাকে একটা ইউডি কেস হিসেবে ট্রিট করা হয়। ইউডি কেস মানে আনন্যাচারাল ডেথ কেস, মানে সেটা এফআইআর নয়। আর আরো পিকিউলিয়ারলি, যেটি আমি আদালতের কাছে পয়েন্ট আউট করি, যখন মেয়েটির মৃতদেহর ইনকোয়েস্ট হয়েছে, ইনকোয়েস্টটা হয়েছিল অ্যারাউন্ড 4:30 নাগাদ, মানে মেয়েটির বাবা মা বসে থাকারও 1 ঘন্টা বাদে। তখনও ইনকোয়েস্ট রিপোর্টেও দেখা যাচ্ছে হচ্ছে ইউডি কেসের নাম্বারটাই রিফ্লেক্ট করছে, তার মানে তখনও কোনো এফআইআর হয়নি। এবং তারপরে যখন পোস্টমর্টেম করা হয় সন্ধ্যে 6:30টার পরে, ফার্স্ট অফ অল গাইডলাইন্স আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের, কেন্দ্রীয় সরকারের, যে সূর্যাস্তের পরে পোস্টমর্টেম করা যাবে না। বাট তৎসত্ত্বেও আমরা অবগত হই যে পোস্টমর্টেম করা হয়েছে, এবং পোস্টমর্টেমেও সেটি ইউডি কেসের কানেকশনে পোস্টমর্টেমটা দেখানো হয়। তারপরে অনেক পরে পুলিশ এফআইআর রেজিস্টার করেন। তো আমার প্রশ্ন আদালতের কাছে এটিই ছিল যে এরকম একটা অ্যাপারেন্ট কেস, তা সত্ত্বেও পুলিশ এটিকে ইউডি হিসেবে ট্রিট করে রেখে দিল এই কেসটিকে। তো এর থেকে বেশি ক্যাজুয়াল অ্যাপ্রোচ আর কি হতে পারে? এর থেকেই তো বোঝা যাচ্ছে যে কতটা সিরিয়াসনেস এর অভাব এই মামলার, এই কেসটির তদন্তের ক্ষেত্রে। আর এই 7 দিনের ব্যাপারে যেটা বলা হয়েছিল যে 7 দিন বাদে সিবিআই এর কাছে তদন্তভার দিয়ে দেওয়া হবে, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে সিবিআই এর কাছে তদন্ত দিয়ে দেওয়া হবে যখন একবার রাজ্য থেকে ঠিক করে নেওয়া হয়েছে,
আমরা সকলেই দেখেছি যে সিবিআই এর কাছে তদন্তভার দিতে গেলে এই রাজ্য সরকার সিঙ্গেল জাজের অর্ডার থেকে ডিভিশন বেঞ্চে যান, তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়, গিয়ে অর্ডার কমপ্লাই করে না, এই বলে যে আমাদের এসএলপি পেন্ডিং আছে, সেখানে এখানে এক এক কথাতেই বলছেন যে নিজে থেকেই আমরা সিবিআই এর কাছে দিয়ে দেবো। তাহলে 7 দিনের অপেক্ষার সময় কেন? তার মানে কি আরো বেশি করে এভিডেন্স ধ্বংস করার জন্য? কেননা যেরকম তাড়াহুড়োর মধ্যে মেয়েটির মৃতদেহটি সৎকার করা হয়েছিল, এটি অসম্ভব রকমের একটি কি বলবো, আহ, সন্দেহের উদ্রেক করছে বলা যায়। তো যাই হোক, সিবিআই কে দেওয়া হয়েছে, বা সিবিআই কে তদন্তভার কোর্ট যে দিয়েছেন সেটি 3-4 দিন বাদে দিয়েছে। এবার আমরা জানি না তার মধ্যে কতটা এভিডেন্স যেগুলো আছে সেগুলো লোপ পেয়েছে, কেননা এর মধ্যেই আমরা দেখেছি যে পুলিশের তরফ থেকে একটি কেস খাড়া করার, একটি যুক্তি খাড়া করার চেষ্টা হচ্ছিল যে একজন সিভিক ভলেন্টিয়ারই নাকি এই জিনিসটি করেছে এবং সে তার দোষ স্বীকার করে নিয়েছে। প্রথমেই যেটা বললাম যে একজন মানুষের পক্ষে এই জিনিস করা সম্ভব নয়। আমি মেয়েটির বাবা মায়ের যে পিটিশন আছে তাতেও দেখেছি, যেটা লেখা ছিল, একটি পয়েন্ট লেখা আছে যে পোস্টমর্টম রিপোর্ট থেকে পাওয়া গেছে যে 151 গ্রাম মতো স্পার্ম ও পাওয়া গেছে আর কি। একজন মানুষের ক্ষেত্রে এতটা বোধহয় সম্ভব নয় আর কি। সেটাও আম শিওর সিবিআই যখন তদন্ত করছে সেই জিনিসটাও তারা খতিয়ে দেখবে। আর এখন দেখা যাক কতটা কি সিবিআই তদন্ত করে বার করতে পারে। ইমিডিয়েটলি তো মনে হয় না, মানে তাড়াহুড়ো করে তদন্ত করতে গেলে তদন্তের ক্ষতি হবে। তাড়াহুড়ো করে তদন্ত করতে গেলে যারা যারা এই দোষে দুষ্ট তারা পার পেয়ে যাবে, তাদের মধ্যে কয়েকজন হয়তো পার পেয়ে যাবে। সময় নিয়ে করুক, কিন্তু কাজটা ঠিক করে করুক। মানে সময় নিয়ে মানে এরকম নয় যে মানে 90 দিন বা মানে 5 বছর অতিক্রান্ত হয়ে যাবে, যেটা আমরা চিট ফান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বা ধরুন শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যেরকম দেখতে পাচ্ছি আর কি, তদন্ত চলছেই, তো চলেই যাচ্ছে আর কি। করুক একটা রিজনেবল টাইমের মধ্যে, 1 মাস হোক, 1.5 মাস হোক, তার মধ্যে একটা প্রপার কনক্লুশনে রিচ করুক সিবিআই তদন্ত করে, এটাই আশা রাখবো। এখন দেখা যাক তদন্ত কতটা মানে করতে পারে, সেটাও নির্ভর করছে এভিডেন্স কতটা আছে তার উপরে। কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনার ওখানে হঠাৎ করে রেনোভেশন শুরু হয়ে গেল, দেয়াল ভেঙে ফেলে দেওয়া হলো, এরকমও তো তথ্য সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে দেখেছি আর কি, যে যে ঘরটিতে হয়েছিল সে ঘরটি থেকে নাকি পরে শিফট করানো হয়েছিল মৃতদেহটি সেমিনার রুমে, ওয়াশ বেসিন নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে। আমাকে যেটা সব থেকে বেশি ট্রাভেল করছে সেটা হচ্ছে মোটিভটা, এই ক্রাইমের পেছনে মোটিভটা কি? ধর্ষণ করেছে বলেই কি খুন করা সেটা মোটিভ, না খুন করব কিন্তু ধর্ষণের কেস হিসেবে দেখিয়ে খুন করব তাই জন্য? কেননা এর পেছনে কি আরো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? কেননা বহু তথ্য, বহু ফ্যাক্ট তো এখন সার্ফেস করছে। সব থেকে পিকিউলিয়ার যেটা, সেটা হচ্ছে আদালতের কাছে রাজ্য সরকার যখন মামলাটি শুনানি হচ্ছিল জানায় যে তারা প্রিন্সিপালকে কোনোভাবে জিজ্ঞাসাবাদই করেনি, অথচ প্রথমেই এই প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, বাট সেটা করা হয়নি। তারপরে আমরা দেখতে পাই হচ্ছে যে পদত্যাগপত্র দিয়ে দেওয়া সত্ত্বেও তাকে ট্রান্সফার করে আরো ভালো একটা পোস্টিং দেওয়া হয়, ক্যালকাটা মেডিকেল কলেজে একটা পোস্টিং দেওয়া হয়। তারপরে তো আদালত তার মধ্যে ইন্টারভিন করেন, করে তো আদালতের অবজারভেশন অনুযায়ী বা আদালতের রোষের থেকে বাঁচতে এই লোকটি তার লিভ অ্যাপ্লিকেশন জমা করে। তো আজকের দিনেও তো সিবিআই তাকে ইন্টারোগেট করছে, তাকে এক্সামিন করছে। তো এখন দেখা যাক। পিকুলিয়ার ব্যাপার হচ্ছে এই আরজি করের ক্ষেত্রে, আরজি কর হসপিটাল, আরজি কর মেডিকেল কলেজেই আমরা দেখেছি বিগত বহু বছর ধরে কিন্তু মানে এরকম আনন্যাচারাল সার্কামস্টান্সেসে মৃত্যু হচ্ছে। ধরুন মানে এরকমও হয়েছে যে একজন ছাত্র মার্ডার হয়েছিল, তার পেছনে পর্নোগ্রাফি একটা র্যাকেট ইনভলভ ছিল, সেটা 2001 সালে। তারপরে আপনার ধরুন হাউস স্টাফ সুইসাইড করেছিল 2003 সালে আরজি কর হসপিটালের মধ্যে। তারপরে ধরুন ঘর বন্ধ ছিল, ঘরের মানে বন্ধ ঘরের পেছনে 2016 সালে পচা গলা দেহ আরজি কর মেডিকেল কলেজে একজন প্রফেসরের তার বাড়িতে পাওয়া গেছিল আর কি, এটা কলেজের মধ্যে পাওয়া যায়নি। তারপরে আপনার 2020 সালে একজন জুনিয়র ডাক্তার 6 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিলেন, 25 বছর বয়স ছিল মাত্র সেই ডাক্তারের।
2023-এ ড্রাগ ওভারডোজ থেকে আরজি করের একজন ইন্টার্ন মারা যান। আহ, আবার 2023-এর জানুয়ারি মাসে একজন আরজি করের মেডিকেল স্টুডেন্ট খুব সাসপিশিয়াস সার্কামস্টান্সেসে ট্রেকিং করতে গিয়ে মারা যায়। তো এরকম বিভিন্ন ঘটনা তো আরজি করের ক্ষেত্রেই দেখছি, এরকম মিস্টিরিয়াস ডেথস ঘটছে। আরো একটা জিনিস আমরা যদি দেখি, এই সুইসাইড তত্ত্ব যেটা আমরা দেখুন, আমি বিরোধী দলের হয়ে প্রচুর মামলা করি। পশ্চিমবঙ্গে যে বিরোধী দল আছে ভারতীয় জনতা পার্টি, তো এরকম অদ্ভুত অদ্ভুত পিকিউলিয়ার সার্কামস্টান্সেসে আমরা দেখেছি যে বিজেপির যারা নেতা বা বিজেপির যারা কর্মী, এরকম সাসপিশিয়াস সার্কামস্টান্সেসে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে, যেটিকে পুলিশের তরফ থেকে আমরা মামলা করতে গিয়ে দেখেছি সুইসাইড বলে চালানো হয়েছে। মানে লাস্ট একটা মামলা করলাম ধরুন ময়নাতে, ময়না, মেদিনীপুরের ময়নায়। সেখানে একটি ছেলে, তাকে একটি পানের বরজে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে ডিস্টেন্স, মানে ডিফারেন্সটা এতটাই কম। ছেলেটির হাইট ধরুন আপনার, আমি বলছি 5 ফিট 6 ইঞ্চি বা 5 ফিট 7 ইঞ্চি হবে, অথচ পানের বরজে যেখানে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে গলায় দড়ি দিয়ে, সে পানের বরজের থেকে, সেই জায়গাটির থেকে মাটির যেটা ডিফারেন্স, সেটা হয়তো আপনার খুব বেশি হলে 5 ফিট হবে। ছেলেটির মৃতদেহটা ছবিতে যে আমরা দেখতে পাচ্ছি, যে গলায় ফাঁস লাগিয়ে তার পা গুটিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে কোনোভাবে একটা মানুষ নিজে থেকে ওখানে সুইসাইড করতে পারে না। বাট পুলিশ প্রথম দিন এসেই, যেদিনকে বডিটা রিকভার্ড হলো, আহ, আমরা সেকেন্ড পোস্টমর্টমের জন্য আদালতের দ্বারস্থ হলাম, তো পরদিন সকালবেলাতেই পুলিশ এসে বলে দিচ্ছে যে না, এর মধ্যে এটা সুইসাইড হয়েছে, কারণ এর মধ্যে একটি মানে আহ, একটা প্রেম, প্রেমে আঘাত পাওয়া, একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা। তো এটা আমরা দেখে এসেছি সব ক্ষেত্রেই এরকম, মানে মিস্টিরিয়াস সার্কামস্টান্সেসে যেখানে আমরা দেখেছি যে বিরোধী দলের লোকেরা যেখানে মানে খুন হচ্ছে বা মার্ডার হচ্ছে, তাকে পুলিশ সবসময় সুইসাইড হিসেবে খাড়া করার চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে, একটি তদন্ত যখন প্রক্রিয়া শুরু হয়েছে, ডে 1-এর মধ্যেই কেন পুলিশ এরকম একটা কনক্লুশনে পৌঁছে যাবে, গিয়ে সবাইকে একটা এরকম একটা ইমপ্রেশন দেবে যে এটা সুইসাইড? এই ভদ্রমহিলার ক্ষেত্রে, যিনি ভিকটিম আর কি আরজি করেন, এর ক্ষেত্রে তো কোনো দরকার ছিল না বলা সুইসাইড। দেখেই তো বোঝা যাচ্ছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আহ, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, তার প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরেও সেটাকে সুইসাইড বলে প্রথমে চালানো, এটা ভাবা যায়? এটা তো অভাবনীয় ব্যাপার। আর তার সাথে তারপরে যে কন্ডাক্ট আপনাদেরকে বললাম, তো যাই হোক, এখন তথ্য কতটা লোপাট হয়েছে আহ, সেটা দেখতে হবে সিবিআই কে। আর দেখুন, সিবিআই কিন্তু এরকম একটি ক্ষেত্রে বছর দুয়েক আগে আহ, আরেকটি এরকম ধর্ষণ করে মৃত্যুর কেস ঘটেছিল। সে নাবালিকা ছিল যাকে এরকম ভাবে মেরে দেওয়া হয়েছিল। সিবিআই কিন্তু সেই কেসটা তদন্তভার হাইকোর্ট যখন সিবিআই কে দেয়, সিবিআই তদন্ত করে কিন্তু কনক্লুশনে রিচ করে, করে যে দোষী তাকে শনাক্ত করে সেই মতে চার্জশিটও সাবমিট করে। তো দেখা যাক, আশা রাখছি। আমরা তো কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চেয়েছিলাম, আমি আদালতকে বলেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কারণ কোর্টের মনিটরিং এ থাকলে রেগুলার বেসিসে পিরিয়ডিক রিপোর্টস গুলো জমা পড়বে, অ্যান্ড আশা রাখা যায় যে একটা রিজনেবল কনক্লুশনে এই ইনভেস্টিগেশনটা পৌঁছবে। বিনোদন দা, যে প্রশ্নটা আপনার সামনে রাখবো সেটা হলো, এতক্ষণ যে আরজিকর মেডিকেল কলেজকে নিয়ে এতগুলো তথ্য উঠে এলো, এবার সঙ্গে বলে রাখা হলো ডাক্তার সন্দীপ ঘোষ, তাকে নিয়ে কি বলবেন? তিনি কি এখানে আসল মাথা হয়ে উঠছেন? এই প্রশ্ন কিন্তু সমাজের বিভিন্ন স্তরে উঠছে। দেখুন, আইনজীবী হিসেবে আমার তো এক্ষেত্রে এখনই এই ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত নয়, কেননা তারও একটা রাইট টু রেপুটেশন আছে আর্টিকেল 21 অনুযায়ী কনস্টিটিউশনের। একটা রাইট টু রেপুটেশন, যেরকম মানে আমি এরকম ভাবে একটা মন্তব্য করে দেওয়া খবরের কাগজ পড়ে বা সোশ্যাল মিডিয়া দেখে, সেটা তো উচিত নয়। বাট আই এম শিওর তার একটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা রোল থাকবে এই তদন্তে। অ্যান্ড সেটা সিবিআই যখন এখন তদন্ত করছে, সিবিআই বার করবে যে কি জিনিসকে চাপা দেওয়ার জন্য সন্দীপ ঘোষকে, এই ডাক্তারবাবুকে যার কথা বলছেন আর কি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এক্সামিন করেনি বা ইন্টারোগেট করেনি, কি জন্যে সে পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও তাকে আবার একখানা পোস্টিং দেওয়া হলো আহ, রাজ্য সরকারের তরফ থেকে। এর পেছনে আরো কেউ আছে কিনা, এই যে ডাক্তারের কথা বলছেন, এই ডাক্তারকে সাপোর্ট করার মানে কোনো অদৃশ্য হাত একে সাপোর্ট করছে কিনা। কেননা এই তো মানে আমরা কমন প্যারালালসে যেটা দেখি, যে রুলিং পার্টিরও অনেক নেতা মন্ত্রীর থেকেও এ অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, অনেক বেশি পাওয়ারফুল। তো অ্যাকচুয়াল ঘটনাটা কি, এর পেছনে কোনো
আরো বড় তথ্য লুকিয়ে আছে কিনা, আহ, কোন জিনিসকে ঢাকা দিতে গিয়ে এই ভদ্রমহিলা যাকে এরকম ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ইনি হুইসেল ব্লোয়ার ছিলেন কিনা, ইনি কোনো জিনিস জানতে পেরে গিয়ে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কিনা, কোনো টাকা তোলায়, মানে টাকা তোলায় তো আমরা দেখেছি, মানে বহুভাবে রুলিং পার্টির বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে এখান থেকে এরকম টাকা তোলা হয়, ওখান থেকে এরকম টাকা তোলা হয়, তো কোনো মানে বেআইনি উপায়ে টাকা তোলা হচ্ছিল বা কোনো র্যাকেট চলছিল সেটা এই ভদ্রমহিলা ধরে ফেলেছিলেন কিনা, বা ধরুন কোনো বড় ড্রাগ কোম্পানি এর পেছনে ইনভলভ আছে কিনা, যারা এই জিনিস করিয়েছে, যে সেখানে হয়তো কোনোভাবে ড্রাগ মানে সেখান থেকে সাইফন্ড হচ্ছিল, বা কোনোভাবে হয়তো ড্রাগ কোম্পানি কিছু সাপ্লাই করছিলেন না মেডিসিন, কিন্তু দেখা যাচ্ছিল হয়তো মেডিসিনের জন্য ইনভয়েস রেজ করা হচ্ছিল। এখন কি হয়েছে কি হয়নি এগুলো তো সমস্তই এখন মানে আমার পক্ষে বলা বা মানে কারোর পক্ষে বলাটাই সম্ভব নয়, কেননা পুরোটাই বলবেন সিবিআই। এখন আগামীকাল আবার সুপ্রিম কোর্টের কাছেও তো, সুপ্রিম কোর্টে সুমোটো কগনিজেন্স নিয়েছে, সুপ্রিম কোর্টের কাছেও মামলাটি শুনানির জন্য আছে। এখন দেখা যাক মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টও কি করেন, তারাও ইন্টারভিন করেন, কেননা এটা এখন দেখুন কলকাতা আবার হেডলাইন্সে এসছে, বাট ফর অল দ্য রং রিজনস। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, ইন্টারন্যাশনালি এখন সবাই কলকাতা নিয়ে আলোচনা করছে, কিন্তু দ্য মিসফরচুন ইজ যে মানে কলকাতাকে নিয়ে সবাই আলোচনা করছে এরকম একটি সাংঘাতিক ব্যাপারের জন্য, যেটা আমরা ভাবতে পারি না। একদমই। আ আজকে আমরা দেখলাম ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে মিছিল করে লালবাজার যাবেন তাদের সতীর্থ চিকিৎসকরাও তারা গিয়েছেন এবং লালবাজারে তাদের পৌঁছে দেওয়ার পর মেডিকেল কলেজের সামনে ২ চিকিৎসকের ফিরে আসা পর্যন্ত অবস্থানও করেন আ অব মিছিলের চিকিৎসকরা। আরো অনেককেই নোটিশ পাঠানো হচ্ছে লালবাজার থেকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। এইভাবে কি কোনো প্রতিবাদ আটকানো যাবে? কি বলবেন? When injustice becomes law, rebellion becomes duty. So পুলিশ, আমরা দেখতে পেয়েছি ভিডিও সার্কুলেটেড হয়েছে যেখানে দেখছি লরি করে করে লোক যাচ্ছে আরজি করে ভ্যান্ডালিজম করার জন্য, আরজি করে ধ্বংসলীলা চালাবার জন্য। আমরা দেখেছি যে সাধারণ পুলিশ অফিসার যারা আহ, তারাও কিরকম আহত হয়েছে। তো তারপরেও পুলিশ এই সমস্ত ব্যাপারে ফেল করে এখন মানুষ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের স্বরকে যদি এখন কণ্ঠরোধ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই সরকার হয়তো আর বেশি দিন নেই। শুনুন, আজকে আমরা আইনজীবীরাও দলমত নির্বিশেষে, পলিটিক্যাল ব্যানারের মধ্যে নয় আর কি, সম্পূর্ণ নন পলিটিক্যাল ভাবে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আজকে আমরাও মিছিল করেছি। আমি এই শেষ মিছিল যেটা হয়েছিল এর আগে, সেটা নন্দীগ্রামের সময় হয়েছিল, তারপরে সরকার পড়ে গেছিল। আমরা কলকাতা হাইকোর্টের থেকে সবাই সেই সময় বেরিয়েছিলাম, বেরিয়ে সবাই আমরা মিছিল করে রাজভবন অব্দি গিয়ে তারপরে আবার হাইকোর্টের সামনে আসি। মাননীয় শক্তিনাথ মুখার্জি সেই মিছিল লিড করেছিলেন। আজকের মিছিলেও আমি যা স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন দেখলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এটি কিন্তু সে নন্দীগ্রামের মিছিলের থেকেও আকারে বৃহৎ ছিল। এরপরেও যদি সরকার এরকম ইনটলারেন্ট হয়ে যায়, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করে, সরকারকে বুঝতে হবে, বা যে রুলিং পার্টি আছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে বুঝতে হবে এটা কিন্তু একটা পলিটিক্যাল প্রোটেস্টের জায়গায় নেই, এটা একটা গণরোষ, এটা একটা পিপলস প্রোটেস্ট। মানুষ কিন্তু দলের ঊর্ধ্বে, রাজনৈতিক বিলিফের ঊর্ধ্বে উঠে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের কণ্ঠস্বর এই মুহূর্তে যদি সাপ্রেস করতে যায়, তার কনসিকুয়েন্সেস কিন্তু মানে ইতিহাস যা বলে, আহ, মানে তার কনসিকুয়েন্সেস কিন্তু সেই সরকারের পতনের দিকে নিয়ে যায় জিনিসটিকে। সরকারের উচিত আরো সহিষ্ণু হওয়া, আরো রিজনেবল হওয়া, সত্যটাকে সামনে আনা, সত্যটাকে চাপার চেষ্টা না করা। এই জিনিসগুলো, এগুলো খুব ঐতিহাসিক ভুল করে ফেলেছে। আমি ঐতিহাসিক ভুল কথাটা খুব কনসিয়াসলি ইউজ করছি, কেননা এই পার্টিকুলার কেসটি হ্যান্ডেল করতে গিয়ে সরকার অত্যন্ত ইরেসপন্সিবলি অ্যাক্ট করেছে, অত্যন্ত ইরেসপন্সিবল স্টেটমেন্টস দিয়ে দিয়েছে। এর থেকে যদি রেসপন্সিবলি জিনিসটিকে হ্যান্ডেল করতো সরকার, যদি রেসপন্সিবলি কেসটিকে ইনভেস্টিগেট করতো, শুনুন আমি মনে করি কলকাতা পুলিশের মতো এরকম এফিশিয়েন্ট পুলিশ ফোর্স ভারতবর্ষে খুব কম আছে বা নেই। কিন্তু আনফর্চুনেট ব্যাপার হচ্ছে
কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে, তথা পশ্চিমবঙ্গ পুলিশও, আমি কলকাতা পুলিশকে এগিয়ে রাখবো মানে কম্পিটেন্সের দিক থেকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা সম্পূর্ণ রকমের রাজনীতিকরণ হয়ে গেছে, তারা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে চালিত হয় এখন। দেখুন, পুলিশ অফিসাররা তো খারাপ বলা যাবে না সবাইকে, কিন্তু তাদের প্রবলেম হচ্ছে তাদের একা কেউ যদি ধরুন বিবেকের দায় বিবেকের কারণে কিছু করতে যায়, তার পরের দিনই তাকে নয় ট্রান্সফার করে দেওয়া হবে, আর নইলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস, ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করে দেওয়া হবে। তো তাদেরকেও তো তাদের ঘর সংসার চালাতে হয়, তারা কি করবে? মুখ বন্ধ করে দেখছে। কিন্তু যেটা সব থেকে বড় অন্যায় সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে মুখ বন্ধ করে বসে থাকা হয়, তাহলে তার থেকে বড় অন্যায় কিছু হয় না। তো আশা রাখবো যে আহ, এত কম্পিটেন্ট অফিসার আছে কলকাতা পুলিশে, তারাও স্বতঃস্ফূর্তভাবে আইনের জন্য, সংবিধানের জন্য তাদের পুলিশিং ডিউটি যেটা ডিফাইন করে সেটা করবে, রাজনীতির কবলে না পড়ে বা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের জন্য মানে কি বলবো তাদের কাডার হিসেবে এক না করে। বিল্লুদাদা এবারে মুখ খুললেন খোদ তিলোত্তমার বাবা মা। আমরা কিন্তু এতদিন তাদেরকে দেখেছি একদম যদি বলো সরকারের সাথে এবং আইনগত যে সমস্ত পদ্ধতি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেগুলোর সাথে কিন্তু তারা সমর্থন করেছেন, কিন্তু একদম বলা চলে আজকে এবার তারা মুখ খুলছেন রীতিমতো, আর মুখ খুলেই তারা সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এ প্রসঙ্গে আমি একদম স্পষ্টত বলবো, নির্যাতিতা সেই ছাত্রীর বাবা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন, বলছেন বিচার চাই, আবার তিনি আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? প্রশ্ন ছুড়ে দিয়েছে খোদ নির্যাতিতা সেই ছাত্রীর বাবা। এবং তিনি আরো বলছেন উনি কেন দ্বিচারিতা করছেন। আরো বিস্ফোরক কথাবার্তা বলছেন তিলোত্তমার বাবা। তিনি বলছেন যারা মুক্ত কণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। কি বলবেন? দেখুন, ওনাদেরকে প্রথমেই আমি যেটা জানাই সেটা হচ্ছে আমি দুহাত জোর করে ওনাদেরকে আমার প্রণাম, আমার নমস্কার শ্রদ্ধা জানাই, কারণ ওনারা যে কারেজ দেখিয়ে এগিয়ে এসছেন, আমি নতমস্তকে তাকে প্রণাম জানাই। কেননা এরকম একটি সাংঘাতিক পৈশাচিক ভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে, এরকম সরকারের চাপে থেকেও আহ, তারপরে মানে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আজকে তারা আহ, প্রতিবাদ জানাচ্ছেন আর কি। সত্যিটা তো সামনে চলে আসছে, তারাও দেখতে পাচ্ছে যে তার মানে এরকম নির্মমভাবে হত্যা হয়েছে তার মেয়ের। সেই ক্ষেত্রে মানুষ প্রতিবাদ করছে, সেটিকেও আজকে চেপে দেওয়ার চেষ্টা করছে, সাপ্রেস করার চেষ্টা করছে, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তো একটাই কথা বলবো, সেটা হচ্ছে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। একদমই। আহ বিল্লুদা একটা কথা তো বলতে হয়, নির্যাতিতা ছাত্রীর মা বলছেন আমরা রাজ্য ও দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই, আমরা তাদের সঙ্গে সবসময় আছি। আর যারা এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী নিচ্ছেন তারা সেগুলো নেওয়ার আগে একবার ভাববেন তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনলাম যে এই আহ, আহ, মানে ইতিমধ্যে তিনি 10 লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে নির্যাতিতার মা এটাও স্পষ্ট করেছেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার মেয়ে তো চাকরি করতো, তার তো একটা কম্পেনসেশন প্রাপ্য, সেটাই দেওয়ার কথা বলছিলেন, কিন্তু আমি বলছি পারলে ন্যায় বিচার দিন। আমরা সবাই জাস্টিস ডিমান্ড করছি। আজ সারা বিশ্ব একত্রিতভাবে একই কণ্ঠস্বরে বলছে উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই। বাংলার একটি মেয়ের দাম 10 লাখ টাকা নয়, টাকা দিয়ে মানুষকে ভোলানো যায় না। বিচার চাই, সত্যিটা সামনে আসুক, সেটা চাই। আপনার কি মনে হয় এই খুনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য ধর্ষণ রূপ দেওয়া হয়েছে? সেটা তো আমি আপনাকে বললাম যে মোটিভটা আমি সেটাই মানে আমিও অত্যন্ত উদ্গ্রীব মানে সিবিআই কি বলে সেটা দেখার জন্য, যে খুন করব বলে ধর্ষণ দেখানো হচ্ছে, মানে ধর্ষণ করা হয়েছে, না ধর্ষণ করে সেটাকে চাপার জন্য খুন করা হয়েছে। এই জায়গাটাতেই বিশাল একটা ধোঁয়াশা আছে, এটা দেখা যাক কি বলে, এখন ইনভেস্টিগেশন সেটা রিভিল করবে। গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের সাংসদও ছাড় পাচ্ছেন না। বুঝতেই পারছেন তো কোন জায়গায় চলে গেছে জিনিসটি। কিন্তু কণ্ঠরোধ করার চেষ্টা যত কম করা হয়, সহিষ্ণুতা যত বেশি দেখানো হবে, আমার মনে হয় সেটা গণতন্ত্রের ক্ষেত্রে বেশি মঙ্গলময় হবে।